ওয়াটসন, বেকার স্ট্রিটের লজিংয়ে আমরা দুজনে আগুনের পাশে বসেছিলাম। হঠাৎ হোমস তার স্বভাবসুলভ ভঙ্গিতে কথা বলে উঠল, আমার প্রিয় বন্ধু, মানুষের মন যতটা কল্পনা করতে পারো, জীবন আসলে তার চেয়েও অনেক বেশি অদ্ভুত। আমাদের চারপাশের বাস্তব জীবনে এমন সব ঘটনা ঘটে যা আমরা কল্পনা করার সাহসও পাবো না। আমরা যদি হাত ধরাধরি করে এই জানলা দিয়ে উড়ে গিয়ে এই বিশাল শহরের উপর ভাসতে পারতাম, আর আলতো করে বাড়িগুলোর ছাদ সরিয়ে ভেতরে উঁকি দিতে পারতাম, তাহলে দেখতে পেতাম কি অদ্ভুত সব কাকতালীয় ঘটনা, কি অদ্ভুত সব পরিকল্পনা আর ভুল বোঝাবুঝি যুগের পর যুগ ধরে চলছে। এবং তার ফলে এমন সব অবিশ্বাস্য পরিণতি ঘটেছে যে তার সামনে সব কাল্পনিক গল্প বা উপন্যাস ফ্যাকাশে আর মূল্যহীন মনে হবে। ওয়াটসন, তা সত্ত্বেও আমি পুরোপুরি নিশ্চিত হতে পারছি না। আমি জবাব দিলাম, পত্রিকায় যেসব ঘটনা আসে সেগুলো সাধারণত খুবই সাধারণ আর সস্তা। পুলিশের রিপোর্টে বাস্তবতাকে একদম শেষ সীমা পর্যন্ত টেনে আনা হয়, কিন্তু সত্যি বলতে তার ফলাফল মোটেও আকর্ষণীয় বা শৈলীক হয় না। হোমস, বাস্তবসম্মত প্রভাব তৈরি করতে গেলে কিছুটা বাছাই এবং বিচক্ষণতার প্রয়োজন হয়। হোমস মন্তব্য করল, পুলিশের রিপোর্টে এই জিনিসটার অভাব থাকে। সেখানে ম্যাজিস্ট্রেট কি সাধারণ কথা বললেন তা নিয়ে যতটা মাতামাতি হয়, একজন পর্যবেক্ষকের কাছে আসল রহস্যের মূল চাবিকাঠি যে ছোটখাটো বিবরণগুলো, তার উপর ততটা জোর দেওয়া হয় না। মনে রেখো ওয়াটসন, এই অতি সাধারণ বা চেনা বিষয়গুলোর মতোই অস্বাভাবিক আর কিছুই নেই। ওয়াটসন, আমি হেসে মাথা নাড়ালাম। তোমার এই ভাবনাটা আমি বুঝতে পারছি। আসলে ৩ মহাদেশের যত মানুষ যখন পুরোপুরি ধাঁধায় পড়ে যায়, তখন তারা তোমার কাছে আসে অপ্রাতিষ্ঠানিক উপদেষ্টা আর সাহায্যকারী হিসাবে। তাই সব অদ্ভুত আর বিদঘুটে ঘটনার মুখোমুখি তোমাকে হতেই হয়। কিন্তু এই যে আমি মেঝে থেকে সকলের খবর কাগজটা তুলে নিলাম। চলো একটা বাস্তব পরীক্ষা করা যাক। এই যে ১ম শিরোনামটা দেখো, স্ত্রীর প্রতি স্বামীর নিষ্ঠুরতা। এখানে প্রায় অর্ধেক কলাম জুড়ে লেখা আছে। না পড়েই আমি বুঝতে পারি এর ভিতরে কি আছে। অবশ্যই এখানে অন্য কোনো নারী আছে, মদ আছে, ধাক্কাধাক্কি, মারামারি, চড়-থাপ্পড় আর একজন সহানুভূতিশীল বোন বা বাড়িওয়ালা আছে। সবচেয়ে আনাড়ি লেখকও এর চেয়ে আনাড়ি গল্প বানাতে পারবে না। হোমস, আসলে তোমার যুক্তি প্রমাণ করার জন্য এই উদাহরণটা খুবই দুর্ভাগ্যজনক। হোমস কাগজটা হাতে নিয়ে চোখ বুলাতে বুলাতে বলল, এটা হলো ডানভার্স সেপারেশন কেস। আর ঘটনাক্রমে এই কেসের দিক কিছু ছোটখাটো বিষয় সমাধান করার দায়িত্বে আমিই ছিলাম। এই স্বামীটি ছিল সম্পূর্ণ মদ্যপান মুক্ত একজন মানুষ। সেখানে অন্য কোনো নারীও ছিল না। আর তার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে সে প্রতিবার খাওয়া শেষ করে তার মুখের বাঁধানো দাঁতগুলো খুলে স্ত্রীর দিকে ছুঁড়ে মারত। তুমিই বলো ওয়াটসন, কোন সাধারণ গল্প লেখকের মাথায় কি এই আইডিয়া আসবে? নাও, একটু নসিও নাও, ডাক্তার, আর স্বীকার করো যে তোমার দেওয়া উদাহরণই আমি তোমাকে হারিয়ে দিয়েছি। ওয়াটসন, সে তার খাঁটি সোনার তৈরি নস্যির কৌটোটা বাড়িয়ে দিল, আর ঢাকনার ঠিক মাঝখানে একটা বড় নীলা ঝলঝল করছিল। তার সাদাসিধে জীবনযাত্রার সাথে ওই রাজকীয় জিনিসটার বৈপরীত্য এত বেশি ছিল যে আমি মন্তব্য না করে পারলাম না। হোমস, সে বলল, আমি ভুলেই গিয়েছিলাম যে তোমার সাথে কয়েক সপ্তাহ ধরে দেখা হয়নি। আইরিন অ্যাডলারের চিঠিপত্রের কেসাটায় সাহায্য করার জন্য বোহেমিয়া রাজা আমাকে এই ছোট উপহারটা দিয়েছেন। ওয়াটসন, আর এই আংটিটা? আমি আর আঙুলে জ্বলজ্বল করতে থাকা এই চমৎকার হীরার আঙুলের আংটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। হোমস, এটা হল্যান্ডের রাজপরিবার থেকে নেওয়া হয়েছে। তবে আমি তাদের যে কাজটা করে দিয়েছিলাম সেটা এতই সংবেদনশীল যে আমি ওটা তোমার কাছেও গোপন রাখতে বাধ্য। যদিও তুমি আমার দু একটা ছোটখাটো সমস্যার গল্প চমৎকারভাবে লিখেছো। ওয়াটসন, এখন হাতে কোনো কেস আছে? আমি বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম। হোমস, হাতে প্রায় ১০ থেকে ১২টা কেস আছে, কিন্তু কোনোটার মধ্যেই তেমন কোনো আকর্ষণীয় বৈশিষ্ট্য নেই। এগুলো গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু আকর্ষণীয় নয়। আসলে আমি দেখেছি খুব সাধারণ আর অগুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই পর্যবেক্ষণের এবং কার্যকরণের দ্রুত বিশ্লেষণের সুযোগ থাকে, যা একটা তদন্তকে আকর্ষণীয় করে তোলে। বড় অপরাধগুলোকে
সাধারণত বেশ সহজ হয়, কারণ অপরাধ যত বড় তার উদ্দেশ্য তত স্পষ্ট। মাসি থেকে আমার কাছে পাঠানো একটা জটিল বিষয় ছাড়া এখন হাতে তেমন কিছুই নেই। তবে কয়েক মিনিটের মধ্যে হয়তো ভালো কিছু পেতেও পারি, কারণ আমার ধারণা এই যে একজন মক্কেল আসছেন। ওয়াটসন, হোমস তার চেয়ার ছেড়ে উঠে জানালার পর্দার ফাঁক দিয়ে লন্ডনের ধূসর রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি তার কাঁধের উপর দিয়ে তাকিয়ে দেখলাম ওপাশের ফুটপাতে একজন স্থূলকায় নারী দাঁড়িয়ে আছেন। তার গলায় ভারী ফাড়ের বোয়া জড়ানো আর মাথায় চওড়া টুপিটায় একটা বড় লাল পালক লাগানো, যা বেশ ফ্যাশনেবল কায়দায় কানের একপাশে হেলে আছে। সেই সাজগোজের আড়াল থেকে তিনি বেশ নার্ভাস এবং ইতস্ত ভঙ্গিতে আমাদের জানালার দিকে তাকাচ্ছিলেন। তার শরীরটা সামনে পেছনে দুলছিল আর আঙুলগুলো গ্লাভসের বোতাম দিয়ে খামখেয়ালি করছিল। হঠাৎ একজন সাঁতারু যেভাবে পার্স ছেড়ে পানিতে ঝাঁপ দেয় ঠিক সেভাবেই তিনি রাস্তা পার হয়ে এলেন এবং আমার দরজায় বেল বাজার তীক্ষ্ণ শব্দ শুনতে পেলাম। হোমস, এই লক্ষণগুলো আমি আগেও দেখেছি। হোমস তার সিগারেটটা আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে বলল, ফুটপাত দাঁড়িয়ে এভাবে দোদুল্যমান হওয়া মানেই হলো মনের ব্যাপার, অ্যাফার দি অখিওর। তিনি পরামর্শ চান, কিন্তু বুঝতে পারছেন না বিষয়টি অন্যকে জানানোর মতো কিনা। তবে এখানেও একটা তফাৎ আছে। যখন কোনো নারী কোনো পুরুষের দ্বারা মারাত্মকভাবে প্রতারিত হন, যখন তিনি আর ফুটপাতে দাঁড়িয়ে দোলেন না, তখন সাধারণ দরজায় বেলের তার ছিঁড়ে ফেলার মতো করে টান দেন। এখানে আমরা ধরে নিতে পারি এটা একটা ভালোবাসার ব্যাপার। তবে এই তরুণীর রাগান্বিত হওয়ার চেয়ে বেশি বিভ্রান্ত বা ব্যথিত। কিন্তু এই যে তিনি নিজেই আসছেন আমাদের সন্দেহ দূর করতে। ওয়াটসন, সে কথা বলতে বলতেই দরজার টোকা পড়ল এবং বোতাম লাগানো ইউনিফর্ম পরা ছেলেটি ভেতরে এসে মিস মেরি সাদারল্যান্ডের নাম ঘোষণা করল। সেই ছোটখাটো ছেলেটির পেছনে ভদ্রমহিলাকে এমন লাগছিল যেন একটা ছোট্ট পাইলট বোটের পিছনে বিশাল পালকের এক পণ্যবাহী জাহাজ আসছে। শার্লক হোমস তাকে তার স্বভাবসুলভ সহজ সৌজন্যতায় স্বাগত জানালো। দরজা বন্ধ করে তাকে একটু আরামদায়ক চেয়ারে বসিয়ে সে তার সেই অদ্ভুত ও গভীর দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। হোমস, আপনার চোখের দৃষ্টি কিছুটা দুর্বল। এত টাইপরাইটিং করতে গিয়ে আপনার কি একটু কষ্ট হয় না? মেরি সাটারল্যান্ড শুরুর দিকে হয়তো তিনি উত্তর দিলেন, কিন্তু এখন না দেখেই আমি জানি কোন অক্ষরটা কোথায় আসে। তারপর হঠাৎ করেই হোমসের কথার আসল অর্থ বুঝতে পেরে তিনি বেশ চমকে উঠলেন। তার চওড়া শান্ত মুখে ভয় ও বিস্ময় নিয়ে তাকিয়ে রইলেন। আপনি আমার ব্যাপারে আগেই শুনেছেন, মিস্টার হোমস? নয়তো আপনি এসব কিভাবে জানলেন? হোমস, সেটা কোনো ব্যাপার না। হোমস হেসে বলল, সবকিছু জানাই তো আমার কাজ। হয়তো আমি নিজেই এমনভাবে তৈরি করেছি যা অন্যেরা এড়িয়ে যায়। আমি যা দেখতে পাই তা না হলে আপনি কেনই বা আমার কাছে পরামর্শ করতে আসবেন? মেরি শাটারল্যান্ড, আমি আপনার কাছে এসেছি স্যার, কারণ আমি মিসেস ইট্রিজের কাছ থেকে আপনার কথা শুনেছি। পুলিশ এবং সবাই যখন উনার স্বামীকে মৃত বলে ধরে নিয়েছেন, তখন আপনি তাকে কত সহজে খুঁজে বের করেছিলেন। ওহ মিস্টার হোমস, আমি চাই আপনি আমার জন্য তেমন কিছু করেন। আমি খুব ধনী নই, কিন্তু নিজের নামে বছরে আমার 100 পাউন্ডের একটা আয় আসে। তাছাড়া টাইপ করে যা পাই তা তো আছেই। মিস্টার হসমার অ্যাঞ্জেলার কি হয়েছে তা জানার জন্য আমি এর পুরোটাই দিয়ে দিতে রাজি আছি। হোমস, আপনি এত তাড়াহুড়া করে বাড়ি থেকে আমার কাছে কেন চলে এলেন? শার্লক হোমস তার আঙুলের ডগাগুলো একসাথে মিলিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। মেরি শাটারল্যান্ড। মিস মেরি শাটারল্যান্ডের মুখে আবারও একটা চমকে ওঠার ভাব দেখা গেল। হ্যাঁ, আমি সত্যিই ঘর থেকে একরকম ছিটকে বেরিয়ে এসেছি, কারণ মিস্টার উইন্ডিব্যাংক মানে আমার বাবা পুরো বিষয়টাকে যেভাবে এত হালকাভাবে নিচ্ছেন তা দেখে আমার খুব রাগ হচ্ছিল। তিনি পুলিশেও যাবেন না, আবার কাছেও আসবেন না। শেষ পর্যন্ত তিনি যখন কিছু করলেন না আর শুধু বলতে লাগলেন যে কোনো ক্ষতি হয়নি, তখন আমার মাথা গরম হয়ে গেল। আমি জাস্ট আপনার জিনিসপত্র গায়ে চাপিয়ে
সরাসরি আপনার কাছে চলে আসলাম। হোমস, আপনার বাবা? হোমস বলল, নিশ্চয়ই সৎ বাবা, কারণ আপনাদের পদবি আলাদা। মেরি স্যাটারল্যান্ড, হ্যাঁ, আমার সৎ বাবা। আমি তাকে বাবা বলেই ডাকি, যদিও শুনতে একটু অদ্ভুত লাগে, কারণ তিনি আমার চেয়ে মাত্র 5 বছর 2 মাসের বড়। হোমস, আর আপনার মা বেঁচে আছেন? মেরি স্যাটারল্যান্ড, ও হ্যাঁ, মাও বেঁচে আছেন, ভালো আছেন। তবে মিস্টার হোমস, বাবার মৃত্যুর এত তাড়াতাড়ি মা যখন আবার বিয়ে করলেন, তখন আমি খুব একটা খুশি হতে পারিনি। তাও আবার এমন একজন মানুষকে, যিনি মায়ের চেয়ে প্রায় 15 বছর ছোট। আমার নিজের বাবা টটেনহাম কোর্ট রোডে প্লাম্বিংয়ের কাজ করতেন, এবং তিনি বেশ ভালো একটা ব্যবসা দেখে গিয়েছিলেন, যা মা ফোরম্যান মিস্টার হার্ডির সাথে মিলে চালাচ্ছিলেন। কিন্তু মিস্টার উইন্ডিব্যাংক আসার পর তিনি মাকে ব্যবসাটা বিক্রি করে দিতে বাধ্য করলেন, কারণ তিনি নিজেকে খুব উচ্চস্বরে ভাবতেন। তিনি ছিলেন মডেল ট্রাভেলার, অর্থাৎ সেলসম্যান, যার ব্যবসার সুনাম আর সত্য বাবদ 4,700 পাউন্ড পেয়েছিলেন, যা যা বাবা বেঁচে থাকলে আরো অনেক বেশি পাওয়া যেত। ওয়াটসন, আমি ভেবেছিলাম হোমসের হয়তো এই এলোমেলো এবং অসংলগ্ন গল্প শুনে অধৈর্য হয়ে উঠবে, কিন্তু উল্টো, সে অন্তত মনোযোগ দিয়ে শুনল। হোমস, আপনার নিজের যে আয়টা, সে জিজ্ঞাসা করলো, সেটা কি ওই ব্যবসা থেকে আসে? মেরি স্যাটারল্যান্ড, ও না স্যার, এটা সম্পূর্ণ আলাদা। অকল্যান্ডে আমার আঙ্কেল নেড এটা আমার জন্য রেখে গেছেন। লিউটেন্যান্টের স্টকে এটা জমা আছে, 4.5% সুদ দেয়। 2,500 পাউন্ড ছিল মূল টাকা, কিন্তু আমি শুধু সুদটুকুই তুলতে পারি। হোমস, আপনি আমাকে বেশ কৌতূহলী করে তুলেছেন। হোমস বলল, যেহেতু আপনি বছরে 100 পাউন্ডের মতো এত বড় একটা অঙ্ক পান, আর সাথে নিজের উপার্জিত টাকাও আছে, তাহলে আপনি নিশ্চয়ই একটু আধাটু ঘোরাঘুরি করেন এবং নিজের শখ পূরণ করেন। আমি বিশ্বাস করি একজন অবিবাহিত নারী বছরে 60 পাউন্ড আয়ে খুব সুন্দরভাবে চলতে পারেন। মেরি স্যাটারল্যান্ড, আমি এর চেয়ে অনেক কম টাকাও চলতে পারি, মিস্টার হোমস। কিন্তু আপনি তো বুঝতেই পারছেন, যতদিন আমি বাড়িতে আসি, আমি তাদের উপর বোঝা হতে চাই না। তাই আমি যতদিন তাদের সাথে থাকছি, তারাও ওই টাকাটা ব্যবহার করেন। অবশ্য এটা সাময়িক সময়ের জন্য। মিস্টার উইন্ডিব্যাংক প্রতি 3 মাস পর পর আমার সুদের টাকাটা তোলেন এবং মাকে দিয়ে দেন। আর আমি টাইপরাইটিং করে যা পাই, তা দিয়ে আমার বেশ ভালোই চলে যায়। প্রতি শীটের জন্য আমি 2 পেনি করে পাই, আর দিনে প্রায় 15 থেকে 20 শীট টাইপ করতে পারি। হোমস, আপনি আমার পরিস্থিতিটা আমার কাছে খুব পরিষ্কার করেছেন। হোমস বলল, ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আমার সামনে যেভাবে কথা বলছেন, ওনার সামনেও সেভাবে নির্দ্বিধায় কথা বলতে পারেন। এবার দয়া করে মিস্টার হসমার অ্যাঞ্জেলিনের সাথে আপনার সম্পর্কের পুরো বিষয়টা আমাদের খুলে বলুন। মেরি স্যাটারল্যান্ড, মিস সাটারল্যান্ডের মুখটা লাল হয়ে উঠল, এবং তিনি নার্ভাসের সাথে জ্যাকেটের ঝালর টানতে লাগলেন। ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল গ্যাস ফিটারের বল নাচে। বাবা যখন বেঁচে ছিলেন তখন ওনারা আমাদের টিকিট পাঠাতেন, আর পরেও ওনারা আমাদের কথা মনে রেখে মায়ের কাছেও টিকিট পাঠাতেন। মিস্টার উইন্ডিব্যাং চাননি যে আমার সেখানে যাই। তিনি কখনোই চান না যে আমরা কোথাও যাই। আমি যদি সানডে স্কুলের কোনো অনুষ্ঠানে যেতে চাইতাম, তিনি রেগে যেতেন। কিন্তু এবার আমি যাওয়ার জন্য জেদ করলাম, আর আমি যাবোই। আমাকে আটকানোর ওনার কী অধিকার আছে? তিনি বললেন, এখানকার মানুষজন আমাদের মেলামেশার যোগ্য নয়, অথচ বাবার সব বন্ধুরা সেখানে থাকার কথা ছিল। তিনি আরও বললেন যে আমার মরার পরার মতো ভালো কোনো পোশাক নেই, অথচ আমার আলমারিতে একটা বেগুনি রঙের প্লাস ড্রেস ছিল, যা আমি কখনো ড্রয়ার হতে বের করিনি। শেষ পর্যন্ত যখন কোনো উপায় থাকলো না, তিনি কোম্পানির কাছে ফ্রান্সে চলে গেলেন। কিন্তু আমি আর মা আমাদের সেই ফোরম্যান মিস্টার হার্ডির সাথে সেখানে গেলাম, আর ওখানে মিস্টার হোসমান অ্যাঞ্জেলের সাথে আমার দেখা হলো। হোমস, আমার ধারণা, হোমস বলল, মিস্টার উইনিব্যাংক যখন ফ্রান্স থেকে ফিরে এলেন, তখন আপনারা ওই বল নাচে গিয়েছিলেন। শুনে খুব রেগে গিয়েছিলেন নাকি? মেরি শাটারল্যান্ড, ও না, তিনি এ ব্যাপারে বেশ ভালোই ব্যবহার করেছিলেন। আমার মনে আছে তিনি হেসে কাঠ ঝাঁকিয়ে বললেন,
যে কোনো নারীকে কোনো কিছুতে না বলা বিছা, কারণ তারা তাদের নিজেদের ইচ্ছা পূরণ করতেই ছাড়ে। হোমস, বুঝতে পারলাম। তাহলে সেই গ্যাসফিটারদের অনুষ্ঠানে আপনার সাথে মিস্টার হসমার অ্যাঞ্জেল নামের এক ভদ্রলোকের আলাপ হয়, তাই নাকি? মেরি শাটারল্যান্ড: হ্যাঁ স্যার, সেই রাতে ওনার সাথে দেখা হয়েছিল। আর পরের দিন তিনি আমাদের খোঁজ নিতে এসেছিলেন যে আমরা ঠিকমতো বাড়ি পৌঁছালাম কিনা। তারপর ওনার সাথে আমাদের, মানে মিস্টার হোমস, ওনার সাথে আমি দুবার হাঁটতে বেরিয়েছিলাম, কিন্তু তারপরই বাবা আবার ফিরে এলেন এবং মিস্টার হসমার অ্যাঞ্জেলেন আর আমাদের বাড়িতে আসতে পারতেন না। হোমস: আসতে পারতেন না? মেরি শ্যাটারল্যান্ড: আসলে বাবা এই ধরনের জিনিস একদম পছন্দ করতেন না। তিনি বাড়িতে কোনো অতিথি আসুক বা তা চাইতেন না। আর বলতেন যে একজন নারী নিজের পারিবারিক গণ্ডির মধ্যেই সুখী থাকা উচিত। কিন্তু আমি মাকে বলতাম, একজন নারী নিজের জীবন শুরু করার জন্য একটা নিজস্ব গণ্ডি বা সার্কেলের প্রয়োজন, যা আমার এখনো হয়নি। হোমস: কিন্তু মিস্টার হসমান অ্যাঞ্জেলিনের কি হলো? তিনি কি আপনার সাথে দেখা করার কোনো চেষ্টা করেননি? মেরি শ্যাটারল্যান্ড: বাবা ১ সপ্তাহের মধ্যেই আবার ফ্রান্সে চলে যাওয়ার কথা ছিল। হসমার চিঠি লিখে বলল যে বাবা চলে যাওয়ার আগে আমাদের দেখা না করাই ভালো এবং নিরাপদ হবে। আমরা এই সময় চিঠি লিখতে পারতাম, আর উনি প্রতিদিন চিঠি লিখতেন। আমি সকাল সকাল চিঠিগুলো নিজেই নিয়ে নিতাম, তাই বাবার জানার কোনো সুযোগই ছিল না। হোমস: এই সময় কি আপনাদের বাগদান হয়ে গিয়েছিল? মেরি শ্যাটারল্যান্ড: ও হ্যাঁ, মিস্টার হোমস, আমাদের প্রথমবার হাঁটতে বের হওয়ার পরেই বাগদান হয়ে গিয়েছিল। হসমার, মানে মিস্টার অ্যাঞ্জেলেন, নিডলহন স্ট্রিটের একটা অফিসে ক্যাশিয়ারে কাজ করতেন। আর হোমস: কোন অফিস? মেরি শ্যাটারল্যান্ড: সবচেয়ে খারাপ ব্যাপার এটাই মিস্টার হোমস, আমি তা জানি না। হোমস: তাহলে তিনি থাকতেন কোথায়? মেরি শ্যাটারল্যান্ড: তিনি এই অফিসের চত্বরেই ঘুমাতেন। হোমস: আর আপনি উনার ঠিকানাও জানেন না? মেরি শ্যাটারল্যান্ড: না, শুধু এটুকুই জানি যে সেটা লিডেনহল স্ট্রিট। হোমস: তাহলে আপনি চিঠি কোথায় পাঠাতেন? মেরি শ্যাটারল্যান্ড: লিডেনহল স্ট্রিট পোস্ট অফিসে, যেন উনি নিজে গিয়ে সংগ্রহ করতে পারেন। তিনি বলেছিলেন যে চিঠি যদি সরাসরি অফিসে যায় তবে অন্য কেরানিরা ওনাকে নিয়ে ঠাট্টা তামাশা করবে যে কোনো মহিলার কাছ থেকে চিঠি এসেছে। তাই আমি ওনার মতো করেই চিঠিগুলো টাইপ করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু উনি রাজি হননি। তিনি বলেছিলেন যে আমি যখন লিখি তা হাতে লিখি, তখন মানে ওই চিঠিটা আমার কাছ থেকে আসছে, কিন্তু টাইপ করলে ওনার মনে হয় যেন আমার মাঝে একটা যন্ত্র চলে এসেছে। মিস্টার হোমস, এ থেকে বুঝতে পারবেন উনি আমাকে কতটা ভালোবাসতেন আর কত ছোটখাটো বিষয় নিয়ে ভাবতেন। হোমস: হুম, এটা খুবই ইঙ্গিতপূর্ণ। ছোটখাটো জিনিসগুলো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেকদিন ধরেই আমার একটা মূলনীতি। মিস্টার হসমান অ্যাঞ্জেলিনের ব্যাপারে আর কোনো ছোটখাটো বিষয় কি আপনার মনে পড়ে? মেরি শ্যাটারল্যান্ড: উনি খুব লাজুক প্রকৃতির মানুষ ছিলেন, মিস্টার হোমস। তিনি আলোর চেয়েও উনি সন্ধ্যার সময় আমার সাথে হাঁটতে বেশি পছন্দ করতেন, কারণ উনি বলতেন সবার নজরে পড়তে ওনার খুব অস্বস্তি হয়। উনি খুব অন্তর্মুখী এবং ভদ্র স্বভাবের ছিলেন, এমনকি ওনার গলার আওয়াজও ছিল খুব মৃদু। উনি বলেছিলেন যে ছোটবেলায় ওনার টনসিল আর গ্রন্থি ফুলে গিয়েছিল, যার কারণে ওনার গলা কিছুটা দুর্বল হয়ে যায় এবং তিনি একটু আমতা আমতা করে নিচু স্বরে ফিসফিস করে কথা বলতেন। উনি সবসময় খুব পরিপাটি আর সাধারণ পোশাক পরতেন। তবে ওনার চোখ দুটো আমার মতোই দুর্বল ছিল এবং উনি রোদের আলো থেকে বাঁচার জন্য রঙিন চশমা পরতেন। হোমস: আচ্ছা, আপনার সৎ বাবা মিস্টার উইন্ডিবাং যখন আবার ফ্রান্সে ফিরে গেলেন তখন কি হলো? মেরি শ্যাটারল্যান্ড: মিস্টার হসমান অ্যাঞ্জেল আবার আমাদের বাড়িতে এলেন এবং প্রস্তাব দিলেন যে বাবা ফিরে আসার আগেই আমাদের বিয়ে করে ফেলা উচিত। উনি ভীষণ আন্তরিক ছিলেন এবং বাইবেলের হাত থেকে আমাকে কসম খাইয়েছিলেন যে যাই ঘটে যাক না কেন আমি যেন সবসময় ওনার প্রতি বিশ্বাস থাকি। মা বললেন, উনি একদম ঠিক কাজ করেছেন কসম খাইয়ে। এটা ওনার গভীর ভালোবাসার লক্ষণ। মা প্রথম থেকেই ওনার পক্ষে ছিলেন।
এবং আমার চেয়ে মাকে উনি বেশি পছন্দ করতেন। তারপর যখন ওনারা ১ সপ্তাহের মধ্যে বিয়ের কথা বলেছিলেন, তখন আমি বাবার কথা জিজ্ঞাসা করলাম। কিন্তু ওনারা দুজনই বললেন, বাবার কথা চিন্তা না করতে, বাবাকে পরে জানালেও হবে। মা বললেন, উনি বাবার সাথে সব সামলে নেবেন। মিস্টার হোমস, আমার ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি। আমার চেয়ে মাত্র কয়েক বছরের বড় একজন মানুষের কাছ থেকে অনুমতি নেওয়াটা অদ্ভুত লাগলেও আমি লুকিয়ে কিছু করতে চাইনি। তাই আমি ফ্রান্সে বোয়ার্তে বাবার কোম্পানির অফিসে চিঠি পাঠালাম। কিন্তু বিয়ের ঠিক আগের দিন সকালে চিঠিটা আমার কাছে ফেরত চলে এলো। হোমস, তার মানে চিঠিটা উনি পাননি? মিনি স্যাটারল্যান্ড, হ্যাঁ স্যার, কারণ চিঠিটা পৌঁছানোর ঠিক আগেই উনি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হোমস, হ্যাঁ, সেটা তো বড় দুর্ভাগ্যজনক ছিল। তাহলে আপনার বিয়ের দিন ঠিক হয়েছিল শুক্রবার। চার্চে হওয়ার কথা ছিল, রাইট? মেরি স্যাটারল্যান্ড, হ্যাঁ স্যার, খুব খুব গোপনে। কিংস ক্রসের কাছে সেন্ট সোভিয়র চার্চে বিয়ে হওয়ার কথা ছিল এবং তারপর সেন্ট প্যাঙ্কাস হোটেলে আমাদের সকালে নাস্তা করার কথা ছিল। ফাস্টমার একটা ঘোড়ার গাড়ি নিয়ে আমাদের নিতে এসেছিলেন, কিন্তু আমরা দুজন থাকায় উনি আমাদের সেই গাড়িতে বসিয়ে নিয়ে অন্য একটা ৪ চাকার গাড়িতে উঠলেন, যা ওই রাস্তার একমাত্র অন্য গাড়ি ছিল। আমরা চার্চে আগে পৌঁছালাম। তারপর যখন উনার ৪ চাকার গাড়িটা এসে থামলো, আমরা অপেক্ষা করছিলাম উনি নামবেন। কিন্তু উনতি কিন্তু উনি নামলেনই না। কোচ ওয়ান যখন সিট থেকে নেমে ভেতরে তাকালো, দেখলো ভিতরে কেউ নেই। কোচ ওয়ান বলল সে ধারণা করতে পারছে না ভদ্রলোক কোথায় গেলেন, কারণ সে নিজের চোখে ওনাকে গাড়িতে উঠতে দেখেছিলেন। সেটা ছিল গত শুক্রবারের ঘটনা, মিস্টার হোমস। তারপর থেকে আজ পর্যন্ত উনার কি হলো সে বিষয়ে কোনো খোঁজই আমি পাইনি। হোমস, আপনার মনে হচ্ছে আপনার সাথে খুব অন্যায় আর লজ্জাজনক আচরণ করা হয়েছে। হোমস বলল। মেরি সাটারল্যান্ড, ও না স্যার, উনি আমাকে এভাবে ফিরে যাওয়ার মতো মানুষ নন। উনি বড্ড ভালো আর দয়ালু। পুরো সকাল জুড়ে উনি আমাকে বলেছিল যে যাই ঘটে না যাক না কেন আমি যেন বিশ্বাসে থাকি। এমনকি যদি কোনো অপ্রত্যাশিত ঘটনা আমার সাথে আলাদা করে হয় তবুও আমি যেন মনে রাখি যে আমি ওনার বাগদত্তা এবং উনি একদিন না একদিন ওনার অধিকার দাবি করতে আসবেনই। বিয়ের সকালে এই ধরনের কথা শুনতে অদ্ভুত লাগছিল, কিন্তু তারপর যা ঘটলো তাতে এই কথার অর্থটা খুঁজে পাওয়া যাচ্ছে। হোমস, অবশ্যই পাওয়া যাচ্ছে। তাহলে আপনার নিজের ধারণা হলো যে উনার কোনো বড় ধরনের অপ্রত্যাশিত বিপদ ঘটেছে? মেরি হ্যাটল্যান্ড, হ্যাঁ স্যার, আমার বিশ্বাস উনি বিপদের আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। নয়তো উনি এভাবে কথা বলতেন না। আর আমার মনে হয় উনি যা আশঙ্কা করেছিলেন ঠিক সেটাই ঘটেছে। হোমস, কিন্তু আপনার কি কোনো ধারণা আছে যে সেটা কি হতে পারে? মেরি স্যাটারল্যান্ড, না, কোনো ধারণা নেই। হোমস, আরেকটা প্রশ্ন, আপনার মা পুরো বিষয়টাকে কিভাবে নিলেন? মেরি স্যাটারল্যান্ড, উনি খুব রেগে গেলেন এবং বললেন এই বিষয়ে যেন আমি আর কোনো কথা না বলি। হোমস, আর আপনার বাবা, উনি কি জানিয়েছিলেন? মেরি স্যাটারল্যান্ড, হ্যাঁ, আর উনি আমার মতোই ভাবছিলেন যে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে এবং আমি আমার হশমার খোঁজ পাবো। তিনি বলেছিলেন কাউকে চার্চের দরজা পর্যন্ত এনে তারপর ফেরত যাওয়ার পিছনে কার স্বার্থ থাকতে পারে। এখন উনি আমাকে উনি যদি আমার টাকা ধার নিতেন কিংবা আমাকে বিয়ে করে আমার টাকা নিজের নামে করে নিতেন তবে একটা কারণ থাকতো। কিন্তু হশমার টাকার ব্যাপারে খুব স্বাধীনচেতা ছিলেন এবং আমার একটা পয়সার দিকেও কখনো তাকাননি। কিন্তু কি ঘটতে পারে? আর উনি একটা চিঠিও কেন লিখতে পারছেন না? ওহ! এটা ভাবলে আমার মাথা খারাপ হয়ে যায়। রাতে এক ফোঁটাও ঘুমাতে পারি না। তিনি তার ব্যাগ থেকে একটা ছোট রুমাল বের করে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। হোমস, আপনি আপনার এই আমি আপনার এই কেসটা দেখব। হোমস উঠে দাঁড়িয়ে বলল, এবং আমার কোনো সন্দেহ নেই যে আমার একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। এখন এই বিষয়ে সমস্ত চিন্তা আমার উপর ছেড়ে দিন এবং এটা নিয়ে আর মাথা ঘামাবেন না। সবচেয়ে বড় কথা, মিস্টার হসমান অ্যাঞ্জেল যেভাবে আপনার জীবন থেকে হারিয়ে গেছেন, তাকে আপনার স্মৃতি থেকেও সেভাবে হারিয়ে যেতে দিন। মেরে সাঁটালেন, তাহলে আপনি ভাবছেন না যে আমি ওনাকে আবার দেখতে পাবো?
হোমস, আমার আশঙ্কা আর দেখতে পাবেন না। মেরি শাটারল্যান্ড, তাহলে ওনার কি হয়েছে? হোমস, সেই প্রশ্নটা আপনি আমার হাতেই ছেড়ে দিন। আমি উনার একটা নিখুঁত বিবরণ চাই। উনার কিছু চিঠি যদি আমি আপনার থেকে নিতে নিতে পারি তাহলে ভালো হয়। মেরি শাটারল্যান্ড, গত শনিবারের ক্রনিকল পত্রিকায় আমি উনার জন্য একটা নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছিলাম। তিনি বললেন, এই যেই সেই বিজ্ঞপ্তির কাগজটা, আর এই যে উনার লেখার 4টা চিঠি। হোমস, ধন্যবাদ। আর আপনার ঠিকানা? মেরি শাটারল্যান্ড, ৩১ নম্বর লায়ন প্লেস, ক্যাম্বারওয়েল। হোমস, মিস্টার অ্যাঞ্জেলার ঠিকানা তো আপনার কাছে কখনোই ছিল না, যতদূর বুঝলাম। আপনার বাবার ব্যবসার জায়গাটা কোথায়? উনি ফেনচার্চ স্ট্রিটের বিখ্যাত মঠ আমদানিকারক প্রতিষ্ঠান ওয়েস্ট হাউস অ্যান্ড মারব্যাংক এর হয়ে কাজ করেন। হোমস, ধন্যবাদ। আপনি আপনার বক্তব্য খুব পরিষ্কারভাবে বলেছেন। কাগজগুলো এখানে রেখে যান এবং আমি আপনাকে যে পরামর্শ দিয়েছি তা মনে রাখবেন। পুরো ঘটনাটা একটা বন্ধ বইয়ের মতো করে রাখুন এবং এটিকে আপনার জীবনে কোনো প্রভাব ফেলতে দেবেন না। মেরি শাটারল্যান্ড, আপনি খুব দয়ালু মিস্টার হোমস, কিন্তু আমি তা পারবো না। আমি হসমারের উপরই বিশ্বাস থাকবো। ও যখন ফিরে আসবে আমি আপনাকেই তৈরি পাবো। ও যখন ফিরে আসবে আমাকে তৈরিই পাবে। ওয়াটসন, এই অদ্ভুত টুপি আর সরল মুখাবয়ব সত্ত্বেও আমাদের এই মক্কেলের সাধারণ বিশ্বাসের মধ্যে এমন এক মহৎ ব্যাপার ছিল যা আমাদের শ্রদ্ধা কাটতে বাধ্য করলো। তিনি কাগজের বান্ডিলটা টেবিলের উপর রেখে চলে গেলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে যখনই ডাক হবে তিনি আবার আসবেন। শার্লক হোমস কয়েক মিনিট চুপচাপ বসে রইল। তার আঙুলের ডগাগুলো তখনও একসাথে জোর লাগানো ছিল, পা দুটো সামনে ছড়ানো এবং চোখ সিলিংয়ের দিকে। তারপর সে আলনা থেকে তার বুড়ানো তেলচিটে মাটির পাইপটা পেরে নিল, যা ছিল এক প্রকার পরামর্শদাতার মতোই। পাইপটা ধরিয়ে সে চেয়ারে হেলান দিয়ে বসল। তার মুখ থেকে ঘন নীল ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছিল এবং তার মুখে এক ধরনের গভীর ক্লান্তি বা অলসতার ভাব ফুটে উঠেছিল। হোমস, মেয়েটা বেশ আকর্ষণীয় এক স্টাডি, সে মন্তব্য করলো। তার এই ছোট সমস্যার চেয়ে মেয়েটাকে আমার বেশি আকর্ষণীয় মনে হয়েছে, যা কিনা আসলে খুবই সাধারণ এবং পুরনো একটা চাল। তুমি যদি আমার ইন্ডেক্স বা খাতাগুলো দেখো তবে 1877 সালে অ্যান্ডোভারে এবং গত বছর দ্য হেগে ঠিক এ ধরনের সমান্তরাল কেস দেখতে পাবে। আইডিয়াটা পুরনো হলেও দু একটা বিবরণ আমার কাছে একদম নতুন ছিল, তবে মেয়েটা নিজেই বেশ শিক্ষণীয়। ওয়াটসন, আমার মনে হয় তুমি তার ভেতর এমন অনেক কিছু পড়ে ফেলেছো যা আমার কাছে একেবারেই অদৃশ্য ছিল। হোমস, অদৃশ্য নয় ওয়াটসন, অলক্ষিত। তুমি কোথায় দেখতে হবে তা জানো না, তাই যা কিছু গুরুত্বপূর্ণ তা তুমি মিস করেছো। আমি তোমাকে কখনোই জামার হাতার গুরুত্ব, বুড়ো আঙুলের নখের ইঙ্গিত কিংবা বুটোর ফিতার মতো ছোট বিষয় থেকে যে কত বড় সিদ্ধান্ত নেওয়া যায় তা বোঝাতে পারলাম না। এখন বলো, ওই মহিলার চেহারায় দেখে তুমি কি বুঝলে? বর্ণনা করো তো। ওয়াটসন, আচ্ছা, তার মাথায় ছিল স্লেট রঙের একটা চওড়া খড়ের টুপি, যাতে ইটের মতো লাল রঙের একটা পালক ছিল। তার জ্যাকেটটা ছিল কালো, তার উপর কালো পুঁতি সেলাই করা ছিল এবং ছোট কালো যেটার অলংকারের ঝালর ছিল। তার পোশাকটা ছিল বাদামি, কফির রঙের চেয়ে কিছুটা গাঢ়, আর গলা ও হাতায় একটু বেগুনি প্লাস ছিল। তার গ্লাভসগুলো ছিল ধূসর রঙের এবং ডান হাতের শাহাদাত আঙুলের ওখানটা কিছুটা ছেঁড়া ছিল। তার বুট জোড়া আমি খেয়াল করিনি। তার কানে ছোট গোল সোনার দুল দুলছিল এবং সামগ্রিকভাবে তাকে বেশ সচ্ছল, আরামপ্রিয় আর সাধারণ স্বভাবের মানুষ মনে হচ্ছিল। শার্লক হোমস আলতো করে হাততালি দিল এবং মৃদু হাসল। হোমস, মাই গড ওয়াটসন, তুমি তো চমৎকার উন্নতি করেছো। তুমি সত্যিই খুব ভালো করেছো। এটা ঠিক যে তুমি গুরুত্বপূর্ণ সবকিছু মিস করেছো, কিন্তু তুমি পদ্ধতিটা ধরে ফেলেছো এবং রঙের প্রতি তোমার বেশ তীক্ষ্ণ নজর হয়েছে। কখনোই সামগ্রিক ধারণার উপর ভরসা করবে না। আমার ছেলে সবসময় খুঁটিনাটি বিষয়ে আমার মনোযোগ দিবে। আমার প্রথম নজর সবসময় যায় কোনো নারীর জামার হাতার দিকে।
পুরুষের ক্ষেত্রে হয়তো প্যান্টের হাঁটুটা প্রথমে দেখা ভালো। তুমি যেমনটা খেয়াল করেছো, ওই মহিলার হাতার প্লাস ছিল, যা দাগ বা চিহ্ন ধরে রাখার জন্য খুবই উপযোগী একটা উপাদান। কবজির ঠিক কিছুটা উপরে ডবল লাইন, সেখানে টাইপিস্টার টেবিলের উপর হাত চেপে বসে তা খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। হাতের সেলাই মেশিনেও একই রকম দাগ ছিল, তবে তা কেবল বাম হাতে এবং বুড়ো আঙুল থেকে দূরের পাশে হয়। কিন্তু এই দাগটা ছিল একদম হাতের চওড়া অংশ জুড়ে সোজা। তারপর আমি তার মুখের দিকে তাকালাম এবং তার নাকের দুপাশে পিঞ্চ নেস তথা চশমা এর দিকে দেখে আমি তার ক্ষীণ দৃষ্টি এবং টাইপরাইটিং এর ব্যাপারে মন্তব্য করলাম, যা তাকে অবাক করে দিয়েছিল। ওয়াটসন: এটা আমাকেও অবাক করেছিল, হোমস। কিন্তু এটা তো খুব স্পষ্ট ছিল। তারপর আমি নিজে তাকিয়ে খুব অবাক ও কৌতূহলী হলাম যে তিনি যে বুটজোড়া পরেছিলেন সেগুলো দেখতে একরকম হলেও আসলে তারা ছিল সম্পূর্ণ ভিন্ন জোড়ার জুতো। একটার সামনে টোকাপো সামান্য নকশা করা ছিল, আর অন্যটা ছিল একদম প্লেন। একটার ৫টা বোতামের মধ্যে শুধু নিচের দুটো লাগানো ছিল, আর অন্যটার ১ম, ৩য় এবং ৫ম বোতাম লাগানো ছিল। এখন তুমি দেখবে একজন তরুণী যিনি অন্যথায় বেশ পরিপাটি পোশাক পরেছেন, বাড়ি থেকে এমন ভিন্ন জোড়ার জুতো অর্ধেক বোতাম লাগানো অবস্থায় বেরিয়ে এসেছেন। তখন এটা অনুমান করা মোটেও কঠিন নয় যে তিনি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলেন। ওয়াটসন: আর কি দেখলে? আমি আমার বন্ধুর এমন খুরদরা যুক্তি শুনে গভীর আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম। হোমস: আমি যাওয়ার পথে লক্ষ্য করলাম যে তিনি বাড়ি থেকে বের হওয়ার আগে কিন্তু পুরোপুরি পোশাক পরার পর একটা চিঠি লিখেছিলেন। তুমি খেয়াল করেছো তার ডান হাতের গ্লাভসটা সাত আঙুলের এখানে ছেঁড়া ছিল, কিন্তু তুমি সম্ভবত এটা দেখোনি যে তার গ্লাভস এবং আঙুল দুটিই বেগুনি কালির দাগে রঞ্জিত ছিল। তিনি খুব তাড়াহুড়া করে লিখেছেন এবং কলমটা কালির দোয়াতে খুব বেশ ডুবিয়ে ফেলেছিলেন। এটা নিশ্চয়ই আজ সকালেই হয়েছে, নয়তো আঙুলের উপর দাগটা এত স্পষ্ট থাকতো না। এই সবকিছু বেশ মজাদার, যদিও খুব প্রাথমিক স্তরের। তবে আমাকে এখন আসল কাজে ফিরতে হবে, ওয়াটসন। তুমি কি দয়া করে মিস্টার হসমান অ্যাঞ্জেলের নিখোঁজ বিজ্ঞপ্তির বিবরণটা আমাকে পড়ে শোনাবে? ওয়াটসন: আমি ছোট ছাপানো কাগজটা আলোর সামনে ধরলাম। ওয়াটসন: নিখোঁজ গত ১৪ তারিখ সকাল। মিস্টার হসমান অ্যাঞ্জেল নামের এক ভদ্রলোক নিখোঁজ হয়েছেন। উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি, শক্ত গড়ন, ফ্যাকাশে গায়ের রং, কালো চুল, মাথার মাঝখানে কিছুটা টাক, ঘন কালো গালপাট্টা এবং গোঁফ, রঙিন চশমা পরেন। কথার মধ্যে সামান্য জড়তা আছে। শেষবার দেখার সময় উনার পরনে ছিল রেশমি পাড়ের কালো ফ্রক কোট, কালো ভেস্ট ও সোনার অ্যালবার্ট চেইন এবং ধূসর হ্যারিস টুইড প্যান্ট, সাথে ইলাস্টিক দেওয়া বুটের উপর বাদামি গেটস পরা। লিডেনহল স্ট্রিটের একটি অফিসে কর্মরত বলে জানা গেছে। যে কেউ সন্ধান দিতে পারলে যে কেউ সন্ধান দিতে পারলে হোমস: ব্যাস ব্যাস, এটুকুই চলবে। হোমস বলল, চিঠিগুলোর ব্যাপারে যদি বলি, সেগুলোর উপর চোখ বোলাতে বোলাতে সে বলতে লাগলো, এগুলো খুবই সাধারণ। বালজাকের একটা উক্তি উদ্ধৃত করা ছাড়া মিস্টার অ্যাঞ্জেলের কোনো শত্রু এর মধ্যে নেই। তবে একটা অদ্ভুত বিষয় আছে যা নিঃসন্দেহে তোমার নজর পড়বে, ওয়াটসন। এগুলো টাইপ করা, আমি মন্তব্য করলাম। শুধু তাই নয়, স্বাক্ষর বা সইটাও টাইপ করা। নিচে সুন্দর করে টাইপ করা হসমান অ্যাঞ্জেল নামটা দেখি, এখানে একটা তারিখ আছে। তুমি দেখছো? কিন্তু লিডেনহাল স্ট্রিট ছাড়া আর কোনো ঠিকানা বা ওপরের নাম ঠিকানা নেই, যা বেশ অস্পষ্ট। এই টাইপ করা স্বাক্ষরের বিষয়টা খুবই ইঙ্গিতপূর্ণ। প্রকৃতপক্ষে আমার একটা চূড়ান্ত প্রমাণও বলতে পারি, ওয়াটসন। কিসের প্রমাণ? হোমস: আমার প্রিয় বন্ধু, এইটা কেসের উপর কতটা জোরালো প্রভাব ফেলেছে তা কি তুমি দেখতে পাচ্ছ না, ওয়াটসন? আমি ঠিক বুঝতে পারছি না। যদি না এমন হয় যে তিনি তার এই সই অস্বীকার করতে চেয়েছিলেন, যাতে ভবিষ্যতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের কোনো মামলা হলে তিনি বেঁচে যেতে পারেন। হোমস: না, সেটা আসল বিষয় না। যাই হোক, আমি দুটো চিঠি লিখব, যা এই পুরো সমস্যার সমাধান করে দিবে। একটা চিঠি শহরের একটা কোম্পানিকে, আর অন্যটা ওই তরুণীর সৎ বাবা মিস্টার উইন্ডিং ব্যাংককে, যাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি আগামীকাল সন্ধ্যা ৬টায় এখানে আমাদের সাথে দেখা করতে পারবেন কিনা।
পুরুষ আত্মীয়দের সাথে সরাসরি ব্যবসা করাই ভালো। আর এখন ডাক্তার। ওই চিঠিগুলোর উত্তর না আসা পর্যন্ত আমাদের কিছুই করার নেই। তাই সাময়িক আমরা আমাদের ছোট্ট সমস্যাটাকে তুলে রাখতে পারি। ওয়াটসন, আমার বন্ধুর এই সূক্ষ্ম যুক্তির ক্ষমতা ও অসাধারণ কর্মদক্ষতার উপর আমার এতটাই বিশ্বাস ছিল যে আমার মনে হলো সে যে এত নিশ্চিত এবং সহজ ভঙ্গিতে এই অদ্ভুত রহস্যটার মুখোমুখি হচ্ছে তার পেছন নিশ্চয়ই কোনো শক্ত ভিত্তি আছে। পরের দিন ঠিক সন্ধ্যা ৬টায় কিছু আগে আমি বেকার স্ট্রিটে পৌঁছালাম। আমি হোমসকে একাই পেলাম। সে তার চেহারায় দীর্ঘ ও পাতলা শরীরটা গুটিয়ে আধা ঘুমন্ত অবস্থায় ছিল। বোতল এবং টেস্ট টিউবের এক বিশাল শহর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের তীক্ষ্ণ পরিষ্কার গন্ধ আমাকে বলে দিচ্ছিল যে যে সে তার পুরো দিনটা কেমিক্যাল গবেষণায় কাটিয়েছে, যা সে খুব ভালোবাসে। ওয়াটসন, তো তুমি কি সমাধান করতে পেরেছো? আমি ঘরে ঢুকে জিজ্ঞাসা করলাম। হোমস, হ্যাঁ, এটা ছিল বেরাইটার বাইসালফেট। ওয়াটসন, আরে না না, আমি ওই রহস্যের কথা বলছি। আমি চিৎকার করে উঠলাম। হোমস, ও ওটা, আমি ভাবলাম আমি যে লবণটা নিয়ে কাজ করছি সেটার কথা বলছো। ওই ঘটনার মধ্যে আসলে কখনোই কোনো রহস্য ছিল না। যদিও কাল যেমনটা বলেছিলাম কিছু বিবরণ বেশ কৌতূহল উদ্দীপক। একমাত্র আফসোস হলো আমার ধারণা এমন এমন কোনো আইন নেই যা দিয়ে এই বদমাশটাকে শাস্তি দেওয়া যায়। ওয়াটসন, সে কে ছিল? আর মিস সাথারল্যান্ড এভাবে ফেলে যাওয়ার পেছনে তার উদ্দেশ্য বা কী ছিল? প্রশ্নটা আমার মুখ থেকে বের হতে না হতেই আর হোমস উত্তর দেওয়ার জন্য মুখ খোলার আগেই আমার বারান্দায় ভারী পায়ের আওয়াজ এবং দরজার টোকা শুনতে পেলাম। হোমস, ইনিই হলেন মেয়ের সৎ বাবা, মিস্টার জেমস উইনিব্যাংক। হোমস বলল, তিনি আমাকে চিঠি লিখেছিলেন যে তিনি ৬টার এখানে থাকবেন। ভেতরে আসুন। ওয়াটসন, যে লোকটা ভিতরে ঢুকলেন তিনি বেশ শক্ত পোক্ত গড়নের, মাঝারি উচ্চতার, বয়স প্রায় ৩০ বছর। তার মুখটা ক্লিন শেভড এবং গায়ের রং ফ্যাকাশে। তার আচরণ ছিল বেশ তেলতেলে এবং কৃত্রিম ভদ্রতার ভরা। আর তার চোখ দুটো ছিল অদ্ভুত রকমের তীক্ষ্ণ এবং ধূসর। তিনি আমাদের দুজনের দিকে একটা প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করলেন। তার চকচকে টুপিটা সাইনবোর্ডের ওপর রাখলেন। সামান্য ঝুঁকি মাথায় নুয়ে কাছের চেয়ারটায় বসলেন। হোমস, শুভ সন্ধ্যা মিস্টার জেমস উইনিব্যাংক। হোমস বলল, আমার মনে হয় এই টাইপ করা চিঠিটা আপনার পাঠানো, যেটাতে আপনি আমার সাথে আজ সন্ধ্যা ৬টায় দেখা করতে চেয়েছিলেন, রাইট? উইনিব্যাংক, হ্যাঁ স্যার, আপনার প্রশ্নটা আমি কিছুটা দেরি করে ফেলেছি। কিন্তু আপনি তো জানেনই আমি পুরোপুরি নিজের ইচ্ছায় চলতে পারি না। মিস সাথারল্যান্ড, যে এই ছোটখাটো বিষয় নিয়ে আপনাকে বিরক্ত করেছে তার জন্য আমি দুঃখিত। কারণ আমার মনে হয় ঘরের কাঁচা কাপড় এভাবে হাটে হাঁড়ি ভেঙে ধুয়ে ফেলা একদমই উচিত নয়। সে যে আপনার কাছে এসেছে তা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে ছিল। কিন্তু সে খুবই চঞ্চল আর আবেগপ্রবণ মেয়ে, যা আপনি হয়তো লক্ষ্য করেছেন। আর সে কোনো বিষয়ে মনস্থির করে ফেললে তাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। অবশ্য আমি আপনাকে ততটা কিছু মনে করিনি। কারণ আপনি তো অফিসিয়াল পুলিশের সাথে যুক্ত নন। কিন্তু পরিবারের এমন একটা দুর্ভাগ্য, এভাবে বাইরের রাষ্ট্র হয়ে যাওয়া মোটেও সুখবর নয়। তাছাড়া এটা একটা ফালতু খরচ। কারণ আপনি কিভাবেই এই হসমান অ্যাঞ্জেলকে খুঁজে পাবেন? হোমস, উল্টো এটাই ঠিক। হোমস শান্তভাবে বলল, আমার কাছে যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমি মিস্টার হসমান অ্যাঞ্জেলকে খুঁজে বের করতে সফল হব। ওয়াটসন, মিস্টার উইন্ডিব্যাং মারাত্মকভাবে চমকে উঠলেন এবং তার হাতের গ্লাভস জোড়া নিচে ফেলে দিলেন। উইন্ডিব্যাং, আমি এটা শুনে অত্যন্ত আনন্দিত হলাম, তিনি বললেন। হোমস, এটা খুব অদ্ভুত একটা বিষয়। হোমস মন্তব্য করল যে একটা টাইপরাইটার মেশিনের মানুষের হাতের লেখার মতো নিজস্ব বৈশিষ্ট্য বা আইডেন্টিটি থাকে। একদম নতুন না হলে কোনো দুটো মেশিন হুবহু একরকম না করলে কিছু অক্ষর অন্যগুলোর চেয়ে বেশি ক্ষয়ে যায় আর কিছু অক্ষর শুধু একপাশে ক্ষয়ে যায়। এখন মিস্টার উইনিব্যাংক, আপনার পাঠানো এই চিঠির নোটটা লক্ষ্য করুন। প্রতিটা ক্ষেত্রে ইংরেজি ই অক্ষরের উপর অংশটা কিছুটা ঝাপসা বা লেপ্টে গেছে আর অক্ষরের লেজটা সামান্য ত্রুটি আছে।
আর এই ১৪টা বৈশিষ্ট্য আছে। তবে এই দুটো খুব স্পষ্ট। উইন্ডিবাগ: আমার অফিসের সমস্ত চিঠিটা এই মেশিনটা দিয়েই করি। আর নিঃসন্দেহে এইটা কিছু পুরনো হয়ে গেছে। আমাদের অতিথি তার উজ্জ্বল ছোট চোখ দুটো দিয়ে হোমসের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে উত্তর দিলেন। হোমস: আর এখন আমি আপনাকে একটা জিনিস দেখাবো যা সত্যিই খুব আকর্ষণীয় একটা স্টাডি, মিস্টার উইনিবাঙ্ক। হোমস বলতে লাগলো, আমি ভাবছি এই দিনগুলোর মধ্যে টাইপরাইটার এবং অপরাধের সম্পর্কের ওপর একটা ছোট মনোগ্রাফ বা প্রবন্ধ লিখব। এটা এমন একটা বিষয় যার উপর আপনি কিছুটা মনোযোগ দিয়েছেন। আম আমার কাছে এখানে ৪ টা চিঠি আছে, যা নিখোঁজ ভদ্রলোকের কাছ থেকে এসেছে বলে দাবি করা হয়েছে। এগুলো সবই টাইপ করা। প্রতিটি ক্ষেত্রে যেখানে শুধু ঝাপসা আর লেজহীন। তাই নয়, আপনি যদি আমার এই ম্যাগনিফাইং গ্লাসটা ব্যবহার করেন তবে দেখতে পাবেন যে অন্য ১৪ টি বৈশিষ্ট্য সেখানে হুবহু উপস্থিত আছে। ওয়াটসন: মিস্টার উইন্ডিবাং চেয়ার থেকে লাফিয়ে উঠলেন এবং তার টুপিটা তুলে নিলেন। উইন্ডিবাং: আমি এই ধরনের ফালতু আর কাল্পনিক কথাবার্তা শুনে সময় নষ্ট করতে পারবো না, মিস্টার হোমস। আপনি যদি এই লোকটাকে ধরতে পারেন তবে ধরুন, এবং ধরলে আমাকে জানাবেন। হোমস: অবশ্যই। হোমস এগিয়ে গিয়ে দরজার চাবিটা ঘুরিয়ে লক করে দিতে দিতে বলল, তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে আমি তাকে ধরে ফেলেছি। উইনিব্যাগ: কি? কোথায়? মিস্টার উইনিব্যাগ চিৎকার করে উঠলেন। তার ঠোঁট দুটো ভয়ে সাদা হয়ে গেল এবং তিনি খাঁচায় বন্দি ইঁদুরের মতো চারদিকে তাকাতে লাগলেন। হোমস: ওহ, এভাবে উত্তেজিত হবেন না। সত্যি এভাবে হবেন না। হোমস খুব শান্ত ও ভদ্র স্বরে বলল, এর থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনো উপায় নেই, মিস্টার উইনিব্যাংক। এটা বড্ড বেশি পরিষ্কার। আর আপনি যখন বলেছিলেন যে এতটা সহজ একটা সমস্যার সমাধান করা আমার পক্ষে অসম্ভব, তখন আপনি আমাকে মোটেও সম্মান জানাননি। ঠিক আছে, বসুন এবং চলো এটা নিয়ে কথা বলা যাক। ওয়াটসন: আমাদের অতিথি মরা মানুষের মতো ফ্যাকাশে মুখ নিয়ে চেয়ারে ভেঙে পড়লেন এবং তার কপালে ঘামের ফোঁটা চকচক করতে লাগলো। উইন্ডিব্যাগ: এটা এটা কোনো আইনি আইনত দণ্ডনীয় অপরাধ নয়। তিনি তোতলামো করে বললেন। হোমস: আমার খুব আশঙ্কা যে এটা আইনত অপরাধ নয়। কিন্তু আমাদের নিজের মধ্যে যদি বলি, উইন্ডিব্যাংক, এটা একটা নিষ্ঠুর, স্বার্থপর এবং হৃদয়হীন একটা নোংরা চাল ছিল, যা আপনার সামনে আসা কেসগুলোর মধ্যে অন্যতম জঘন্য। এখন আমাকে শুধু ঘটনার ক্রমটা একটু বলতে দিন। আর আমি যদি কোথাও ভুল বলি তবে আপনি আমাকে শুধরে দেবেন। ওয়াটসন: লোকটা চেয়ারের মধ্যে ঘুটসুটি মেরে বসলো। তার মাথাটা বুকের উপর ঝুঁকে পড়েছে, ঠিক যেন একজন সম্পূর্ণ ভেঙে পড়া মানুষ। হোমস ফায়ারপ্লেসের কোণায় তার পা দুটো তুলে দিল এবং পকেটে হাত রেখে চেয়ারে হেলান দিয়ে কথা বলতে লাগলো। মনে হচ্ছিল সে আমাদের চেয়ে নিজের সাথেই বেশি কথা বলছে। হোমস: এই লোকটা টাকার জন্য তার চেয়ে অনেক বেশি বয়সের এক মহিলাকে বিয়ে করেছিল। সে বলল, এবং সে ওই মেয়েটার টাকাটাও ততদিন ব্যবহার করতে পারছিল যতদিন মেয়েটি তার সাথে থাকছিল। তাদের সামাজিক অবস্থানে মানুষের জন্য টাকাটা বেশ বড় অঙ্কের ছিল এবং এটা হাতছাড়া হয়ে গেলে তাদের বেশ বড়সড় ক্ষতি হয়ে যেত। তাই এটা ধরে রাখার জন্য একটা চেষ্টা করা প্রয়োজন ছিল। মেয়েটা ছিল খুব ভালো, নম্র, স্বভাবের, কিন্তু একই সাথে খুব স্নেহশীল ও উষ্ণ হৃদয়ের। তাই এটা স্পষ্ট ছিল যে তার এই সুন্দর রূপ এবং নিজস্ব আয়ের কারণেই সে বেশিদিন অবিবাহিত থাকবে না। এখন তার বিয়ে হওয়া মানেই হলো বছরে ১০০ পাউন্ডের ক্ষতি। তাই তার সৎ বাবা তাকে আটকাতে গিয়ে কি করল? সে খুব সহজ একটা পথ বেছে নিল। তাকে বাড়িতে বন্দি করে রাখা এবং তার বয়সী অন্য মানুষের সাথে মেলামেশা নিষিদ্ধ করে দেওয়া। কিন্তু শীঘ্রই সে বুঝতে পারল যে এই চাল চিরকাল খাটবে না। এটা অস্থির হয়ে উঠল, নিজের অধিকারের দাবি জানালো এবং শেষ পর্যন্ত একটা বড়লাটে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দিল। তখন তার এই চতুর সৎ বাবা কি করল? সে তার হৃদয়ের চেয়ে মাথার বুদ্ধিটা খাটালো বেশি। নিজের স্ত্রীর সম্মতি এবং সাহায্যে সে নিজের ছদ্মবেশ ধারণ করল। তার এই তীক্ষ্ণ চোখ দুটোকে রঙিন চশমা নিয়ে ঢাকলো।
মুখটা একটা নকল গোঁফ আর ঘন গালপাট্টা দিয়ে ঢেকে দিল। আর তার সেই পরিষ্কার গলার আওয়াজটাকেই ফিসফিসিয়ে নিচু স্বরে রূপান্তর করল। আর মেয়েটির ক্ষীণ দৃষ্টির কারণে সম্পূর্ণ নিরাপদ হয়ে সে নিজে মিস্টার হসমার অ্যাঞ্জেল সেজে হাজির হলো এবং নিজে প্রেম বিনোদন করে অন্য সব প্রেমিকার দূরে রাখল। পূর্ণিমা, শুরু থেকে এটা কেবল কৌতুক বা মজা ছিল। আমাদের অতিথি আর্তনাদ করে উঠলেন। আমরা কখনোই ভাবিনি যে সে এভাবে আবেগে ভেসে যাবে। হতেই পারে, তবে যাই হোক না কেন তরুণী খুব মারাত্মকভাবে আবেগে ভেসে গিয়েছিল। আর তার সৎ বাবা ফ্রান্সে আসছেন এই কথা মনে মনে পুরোপুরি বিশ্বাস করে তার মনে প্রতারণার কোনো সন্দেহই এক মুহূর্তের জন্য আসেননি। ভদ্রলোকের মনোযোগ বা ভালোবাসায় সে বেশ আপ্লুত হয়েছিল এবং তার মায়ের মুখে উনার অতিরিক্ত প্রশংসা এই প্রভাবটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। তারপর মিস্টার অ্যাঞ্জেল বাড়িতে আসতে শুরু করলেন, কারণ এটা স্পষ্ট ছিল যে একটা সত্যিকারের প্রভাব তৈরি করতে হলে বিষয়টা শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হলো, বাগদান হলো। তো শেষ পর্যন্ত মেয়েটির মনকে অন্য কারো দিকে যাওয়া থেকে পুরোপুরি আটকে দিল। কিন্তু এই প্রতারণা তো চিরকাল চালানো সম্ভব নয়। ফ্রান্সে যাওয়ার এই ভান করা ভ্রমণগুলো বেশ ঝামেলার ছিল। তাই স্পষ্টতই করণীয় ছিল বিষয়টাকে এমন এক নাটকীয় উপায়ে শেষ করা যা তরুণীর মনে একটা স্থায়ী দাগ রেখে যাবে। আগামী বেশ কিছুদিনের মধ্যে সে অন্য কোনো পাত্রের দিকে তাকাবেও না। আর এই কারণেই বাইবেলে হাত রেখে বিশ্বস্ত থাকার এই কসম এবং বিয়ের দিন সকালে কোনো এক দুর্ঘটনা ঘটার আগাম ইঙ্গিত। এবং জেমস উইন্ডিবল চেয়েছিলেন মিস সাথারল্যান্ড যেন হসমার অ্যাঞ্জেলের প্রতি এমনভাবে দায়বদ্ধ থাকে এবং তার পরিণতি নিয়ে এমনভাবে অনিশ্চয়তায় ভোগে যাতে আগামী অন্তত ১০ বছর সে অন্য কোনো পুরুষের কথা কানেই না তোলে। সে তাকে চর্চার দরজা পর্যন্ত সে তা সে তাকে চার্চের দরজা পর্যন্ত নিয়ে এলো। আর তারপর যেহেতু সে নিজে আর ভেতরে যেতে পারবেন না, তাই সে খুব সুবিধাজনকভাবে সেই পুরনো চালটা চাললো। ৪ চাকার গাড়ির এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে নেপে কর্পূরের মতো উড়ে গেল। আমার মনে হয় এটাই ছিল পুরো ঘটনা। কি মিস্টার উইঙ্ক? ওয়াটসন, হোমস যখন কথা বলছিল তখন আমাদের অতিথি তার আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছিলেন। তিনি এখন চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং তার ফ্যাকাশে মুখে এক কুৎসিত ঠান্ডা উপহাসের হাসি ফুটে উঠল। অনিবাং, এটা এমনও হতে পারে, আবার নাও হতে পারে মিস্টার হোমস, তিনি বললেন। তবে আপনি যদি এটা এতই চালাক হয়ে থাকেন, তবে আপনার এইটুকুই জানার মতো চালাক হওয়া উচিত যে এখন আপনি আইন ভাঙছেন, আমি নই। আমি ১ম থেকেই এমন কিছু করিনি যা আইনত দণ্ডনীয়। কিন্তু আপনি যতক্ষণ এই দরজায় লক করে রাখবেন, আপনি নিজে আমার উপর হামলা ও অবৈধভাবে আটকে রাখার অপরাধে অভিযুক্ত হবেন। হোমস, আইনত যেমনটা আপনি বলছেন, আপনাকে ছুঁতে পারব না। হোমস চাবি ঘুরিয়ে দরজাটা খুলে দিতে বলল, তবুও শাস্তির যোগ্য এর চেয়ে বড় অধম আর কেউ হতে পারে না। এই তরুণীর যদি কোনো ভাই বা বন্ধু থাকতো তবে তার উচিত ছিল আপনার পিঠে চাবুক মেরে চামড়া তুলে নেওয়া। খোদার কসম! লোকটির মুখের এই কুৎসিত উপহাস দেখে হোমসের মুখে রাগে লাল হয়ে উঠল। আমার মক্কেলের প্রতি আমার দায়িত্বের মধ্যে এটা পড়ে না, কিন্তু এখানে একটা সিকরি চাবুক হাতের কাছে থাকলে আমার মনে হয় আপনি নিজেই এটুকু। ওয়াটসন, সে চাবুকটা ধরার জন্য দ্রুত পা বাড়ালো, কিন্তু সে ওটা হাত দিয়ে ধরার আগেই সিঁড়িতে ধূপধাপ পায়ের এক বন্য আওয়াজ পাওয়া গেল। নিচের বড় দরজাটা ধড়াম করে বন্ধ হলো। জানালা দিয়ে আমরা দেখতে পেলাম মিস্টার জেমস উইন্ডিবাং তার জীবনের সমস্ত শক্তি দিয়ে রাস্তার দিকে দৌড়ে পালাচ্ছেন। হোমস, কি এক ঠান্ডা মাথার নরাদম! হোমস হাসতে হাসতে আবার চেয়ারে বসে উঠল। এই লোকটা এখন অপরাধ থেকে অনপরাধে উন্নতি হবে, যতক্ষণ না সে খুব খারাপ কিছু করে ফাঁসির কাঠে ঝুলছে। এই কেসটা কিছু কিছু ক্ষেত্রে একেবারে আগ্রহহীন ছিল না। ওয়াটসন, আমি এখানে তোমার যুক্তির সব কটা ধাপ পুরোপুরি বুঝতে পারছি না, আমি মন্তব্য করলাম। হোমস, ওয়েল, ১ম থেকেই এটা স্পষ্ট ছিল যে এই মিস্টার হসম্যান অ্যাঞ্জেলের এমন অদ্ভুত আচরণের পেছনে নিশ্চয়ই কোনো বড় উদ্দেশ্য ছিল। আর এটাও সমভাবেই পরিষ্কার ছিল যে আমাদের দেখা মতে এই ঘটনা থেকে একমাত্র যে ব্যক্তিটি আসলে লাভবান হয়েছিল সে ছিল ওই সৎ বাবা। তারপরে এই সৎ বাবা
দুজনে কখনোই একসাথে থাকতো না। বরং একজন যখন দূরে থাকতেন তখনই অন্যজন আবির্ভূত হতো। তা ছিল খুবই ইঙ্গিতপূর্ণ। এর রঙিন চশমা, অদ্ভুত ফিসফিসে গলার আওয়াজ এবং ঘন গালপাট্টা এই সবকিছু একটা ছদ্মবেশের দিকে ইশারা করছিল। আমার সমস্ত সন্দেহ আরো নিশ্চিত হলো যখন সে তার স্বাক্ষরটা টাইপ করে দিল। এ থেকে স্পষ্ট বোঝা যায় তার তার হাতের লেখা মেয়েটির কাছে এতটাই পরিচিত ছিল যে তার একটা ছোট নমুনাও দেখলেও তিনি চিনে ফেলত। তুমি দেখছো, এটা সমস্ত বিচ্ছিন্ন তথ্যগুলোকে আর অনেক ছোটখাটো বিষয়ের সাথে মিলে একই দিকে নির্দেশ করছিল। ওয়াটসন, আর তুমি সেগুলো নিশ্চিত করলে কিভাবে? হোমস, একবার যখন আমি আমার লোকটিকে চিহ্নিত করে ফেললাম, তখন বাকি প্রমাণ জোগাড় করা খুব সহজ ছিল। আমি জানতাম এই লোকটা কোন কোম্পানির হয়ে কাজ করে। নিখোঁজ বিজ্ঞপ্তির এই বিবরণটাও নিয়ে আমি তার থেকে ছদ্মবেশের অংশগুলো বাদ দিয়ে দিলাম। যেমন গোঁফ, চশমা, গলার আওয়াজ। তারপর ওই কোম্পানিতেই পাঠিয়ে একটা অনুরোধ করলাম যে এই বিবরণটা তাদের কোনো সেলসম্যান বা ট্রাভেলারের সাথে মিলে কিনা। আমি আগেই টাইপরাইটারদের অদ্ভুত ত্রুটিগুলো লক্ষ্য করেছিলাম। তাই আমি লোকটিকে তার অফিসের ঠিকানায় একটা চিঠি লিখে এখানে আসার জন্য বললাম। আমার অনুমান মতোই তার উত্তরটা টাইপ করা ছিল এবং সেখানে ঠিক একই রকম ছোট কিন্তু চারিত্রিক ত্রুটিগুলো ফুটে উঠেছিল। একই পোস্টে ফেনচার্চ স্ট্রিটের ওয়েস্ট হাউস অ্যান্ড মারব্যাংক থেকে আমার কাছে একটা চিঠি এলো। সেখানে বলা হলো এই বিবরণটা তাদের কর্মচারী জেমস উইন্ডিব্যাংকের সাথে হুবহু মিলে যাচ্ছে। ব্যাস, এটুকুই। ওয়াটসন, আর্মি সাথারল্যান্ড। হোমস, আমি যদি তাকে বলি সে আমাকে বিশ্বাস করবে না। তোমরা হয়তো সেই পুরনো পার্সিয়ান প্রবাদটা মনে আছে, বাঘের বাচ্চাকে কেড়ে নেয় তার জন্য বিপদ, আর নারীর মন থেকে যে ভুল ধারণা বা মোহ কেড়ে নেয় তার জন্য বিপদ। হোরাসের মতো হাফিজের কথার মধ্যেও সমান জ্ঞান এবং দুনিয়ার চেনার গভীর আলো রয়েছে। ওয়াটসন,